আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি উপন্যাস কথক বাই তামান্না থেকে তামান্না বলছি। আজকে একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি। গল্পটির নাম হলো সন্ধি হৃদয়ে হৃদয়। গল্পটি লিখেছেন আশরিফা সুলতানা জেবা। গল্পটি খুবই চমৎকার, স্পেশালি যারা টিচার রিলেটেড গল্প পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি। তাহলে শুরু করা যাক গল্পটির প্রথম পর্ব। টুকটুকে লাল বেনারসিতে বধূবেশে শ্রেয়ার গলা টিপে ধরল ওর স্বামী। আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কোশমিনকালেও ভাবেনি। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর, বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে। ক্রমাগত কণ্ঠনালীতে বলিষ্ঠ হাতের চাপ বেরিয়ে চলেছে। গাঢ় হতে গাঢ় হচ্ছে তা। দুই নেত্র কার্নিশ বেয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সজোরে চেপে ধরল তার নরম দেহখানি। তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চোখও মুদে এলো। অশ্রুসিক্ত পল্লব ছুঁয়ে দেন বদন। মনে হলো এই বুঝি জীবনের সমাপ্তি। অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায়। বধূবেশে সারাটি দিন যেই ব্যক্তিকে নিজ চোখে না দেখেও হাজারো স্বপ্ন আশা বুনন করলো, সেই কিনা এখন ওর প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। কেন? কী কারণে? এখনও তো মানুষটার চেহারা অবধি দেখল না সে এক পলকের জন্য, অথচ লোকটা ওকে মারার কতটা নির্মম প্রচেষ্টাই না চালাচ্ছে। পুরো কক্ষ ফুলের সুবাসে মৌ মৌ করছে। এক ঘোর অমানিসা বন্দিত্ব মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে কক্ষের চার দেয়ালের মধ্যেখানি। রুমের সবকটা খিড়কি, বারান্দার দরজা সব বন্ধ। আলো যেন প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, তারই নিমিত্তে হয়তো সকল বন্দোবস্ত। বাহিরে ঝড় হচ্ছে। কিছু সময় পূর্বে মিটিমিটি মোমবাতি জ্বললেও এখন আর দীপ্ততা ছড়াচ্ছে না, সবগুলো নিভু নিভু। 4 ঘন্টা যাবৎ বাসরঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। তখনই এক ঝড়ের সৃষ্টি হলো। সেই মানুষটা তো এলো, কিন্তু তার প্রতীক্ষায় মমেরা গলে নিজেদের শেষ অবস্থান জানান দিল। অন্ধকারে পরিণত হলো সারা রুম। দাদি শাশুড়ির শেখানো নিয়মে নত মস্তিষ্কেই স্বামীকে সালাম করতে উদ্যত হলো শ্রেয়া। সঙ্গে সঙ্গে ওর দু বাহু চেপে ধরে দুটো পেশিবহুল হাত অন্তঃস্থল নড়ে ওঠে। 18 কোটায় বিরাজমান এই মেয়েটার কায়ায় সর্বপ্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। হৃদয়ে জাগল শিহরণ। নিমিষে লজ্জায় কপল লালে রঞ্জিত হয়ে ওঠে। কৃষ্ণের স্থায়িত্ব না হলে স্বামী নামক মানুষটা হয়তো ওর সেই লজ্জা মাখা চেহারাখানি দেখতে পেত অনায়াসে। শ্রেয়া ভাবল, লোকটা ওকে বুকে নিয়ে বলবে, তুমি সালাম করছো কেন? বুকে থাকবে সব সময়। একটা মুভিতে তো এমনই দেখেছিল। তাছাড়া এতিমখানা এক বড় আপা যে ছিলেন, তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর ফাসুর করে বলতেন। সুযোগ পেলেই আসতেন এতিমখানায় আর শুনিয়ে যেতেন নিজের সুখের গল্প। তখন থেকে শ্রেয়ার মনে এক ভালো লাগার সৃষ্টি হয়। আবেগ, ভালো লাগা, নব নব অনুভূতি মিশে ভাবে সবার মতন বিয়ে হলে সেও একটা নতুন পরিবার, নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে। অথচ ভাগ্য নিষ্ঠুর। মুহূর্তেই তার সকল কল্পনার জগৎ লণ্ডভণ্ড করে দিল, মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে। মানুষটা তাকে বুকে ঠাঁই তো দিল না, বরঞ্চ চেপে ধরেছে গলা। এত সময় ধরে শ্রেয়া নিবিড় ভূমিকা পালন করলেও আর সহ্য করতে পারছে না। চক্ষুদ্বয় কোটর ছেড়ে আসবে আসবে ভাব। শ্বাস ফেলার জো নেই। নিজেকে বাঁচানোর তাগিদে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালালো, কিন্তু পারল কই। প্রশস্ত বুকে হাত রেখে ঠেলতেই ও বুঝল এই লোককে সরানোর শক্তি ওর নেই। দেহে যেন অসুরে শক্তি, তার উপর ওর প্রাণ প্রায় ওষ্ঠাগত। হাত পা অবশ হয়ে এসছে। হাল ছেড়ে দিচ্ছে ও। বাসর রাত মরণকাল হবে কে জানত। চোখ বুঝে পাশে হাতড়ে একটি ভারী জিনিস পেল শ্রেয়া। সেটা তুলতে নিলে ফ্লোরে আছড়ে পড়ল। সাথে সাথে আক্রোশে ফেটে পড়ল মানুষটা। গলার বাঁধন ঢিল করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, খুন করে ফেলবো তোকে। সাহস কী করে হলো এখানে আসার? ছোট লোক, আমার আশেপাশে কাউকে সহ্য হয় না। কাউকে না। কেন এলি আমার রুমে? শ্রবণ গ্রন্থিতে কথাগুলো ঢুকলো শ্রেয়ার, তবে অস্পষ্ট। সেই সাথে কর্ণকুহর হলো দরজায় করাঘাতের শব্দ। আখিদ্বয় বুঝে এলো, ঢলে পড়ল সে লোকটার বক্ষে। দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। মেহেরিমা চৌধুরীর হাতে লাইট। ছেলের দিকে আলো ধরলেন তিনি। তাতে শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা। মেহেরিমা চৌধুরীর অন্তরাত্মা কেঁপে উঠল শ্রেয়াকে অবচেতন অবস্থায় দেখে। মেয়েটার বেনারসিটা এলোমেলো, ঠোঁটে সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লেপটে আছে, গলায় হাতের ছাপ বিশদ। যা ভাবলেন তাই হলো। মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি। ফাতেমা চৌধুরীর কুচকানো চামড়া আরও কুচকে গেল মলিনতা। মেহেরিমা নিষ্প্রভ সুরে বললেন, বলেছিলাম আম্মা পাঠাবেন না মেয়েটাকে এ ঘরে। শুনলেন না আমার কথা। ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না। তার আগেই যে নিজেকে শেষ করতে পিছুপা হয় না, সে ছেলে ফুলসজ্জা। বউ কেমন করে বুঝবে আম্মা? খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে।
ফুপিয়ে উঠলেন মেহেরিমা চৌধুরী। আয়ুষী কেঁদে দিল। অপলক চেয়ে রইল তার ভাইয়ের দিকে। ভয় কেমন চুপচাপ হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে। তবুও তেজ ঢেলে বললেন, এখন এসব বলার সময় বউ, ডাক্তারে ডাকো। মারছে না মনে হয় মাইয়াটা, তাড়াতাড়ি করো। শাশুড়ির কথায় জেদ থাকলেও মেহেরিমা আয়ুষীর মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন ব্যগ্র কণ্ঠে, তোর ছেলে কই ত্রিহা, ডাক না ওরে, মেয়েটার প্রাণ বাঁচাতে হবে, ওরে বল ডাক্তার ডাকতে। ডাকতেছি আপা। ত্রিহা ছুটে এসে ছেলের রুমের সামনে দাঁড়ালো। উচ্চস্বরে বলল, নতুন বউয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চল। বিছানায় আধো হয়ে শুয়ে থাকা, চোখের উপর হাত রেখে শুয়েছিল ছেলেটা। মায়ের কথা কর্ণপাত হতেই তড়াক করে উঠে বসল। শিরদাঁড়া দিয়ে বয়ে নেমে গেল শীতল স্রোত। মা তো তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুটে গেল। সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল। হাত বাড়িয়েও থেমে গেল সে। হুট করে অন্যের বউকে স্পর্শ যে সমীচীন নয়। চোখ দুটো জ্বলে উঠল। ধরা গলায় শ্রেয়াকে বুকে ধারণ করে সুঠাম দেহের মানুষটার উদ্দেশ্যে রয়ে শুয়ে বলল, ভাই কি হয়েছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, এদিকে দে। তুই ওকে মেরেছিস? শেষোক্ত প্রশ্নটা যেন সীসা ঢাইলে দিল অপর পাশের মানুষটার কর্ণে। ঝাঁঝালো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমল শীর্ণ দেহটা। রাগে গিজগিজ করতে করতে পুরো রুম ভাঙচুর শুরু করলো। সব ফুল ছিঁড়তে লাগলো অনবরত। এই সুযোগে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে। বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন ফাতেমা। মেহেরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে ঢুকরে কেঁদে উঠলেন, আমার ছেলে, আম্মা আমার ছেলেকে বাঁচান। সেই আগে সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা? আমাকে মা ডাকে না কেন? প্রভাতের আলো ফুটতেই শ্রেয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মেয়েটা। ঝাপসা চোখে রুমের চারিদিকে চাইল। গলার ব্যথায় কুকড়ে উঠল ও। চোখের সামনে ভেসে উঠল গত রাতের ভয়ঙ্কর সেই মুহূর্তটা। বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। তখনই কানে আসে কারো উৎকণ্ঠা, নতুন বধূ তোমার হুঁশ আইছে? দাঁড়াও আমি লেকচারে ডাইকা লই এই। শ্রেয়া কথা বলতে পারছে না। চেষ্টা করলে ব্যথায় বিষিয়ে উঠছে সমগ্র দেহ। তরতর করে গলার ব্যথা বেড়ে যাচ্ছে। তবুও রহিমাকে ডাকলো। কণ্ঠ খুবই ক্ষীণ। রহিমা হয়তো শুনল না, তাই পূর্ণবার বলল, শুনুন। রহিমা দৌড়ে এসে বলল, কও নতুন বধূ। লেকচারার কে খালা? আরে ও তো এই বাড়ির পোলা। কালকে তো মনে হয় তোমার লগে পরিচয় হয় না। তোমার জামাই তোমারে মারলো না? তারপর সারা রাত এনে আসিল। ডাক্তার আনছে, তোমার খেয়াল রাখছে, আমার লগে থাইকা। একটু আগে গেল, কইয়া গেল তোমার হুঁশ আইলে যেন ডাকি। বাকি সবাইও আসিল। তোমার শাশুড়ি একটু আগেও আইসা গেছে। এখন কেমন লাগতেছে তোমার? তোমার জামাই মারছিল না? আহা, স্ত্রীর হৃদয় দ্বিখণ্ডিত হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট। শ্রেয়ার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মলিন স্বরে আওড়ালো, ভালো। রহিমা দীর্ঘ 15 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। তারও একটি মেয়ে আছে, বিয়ে দিয়েছে। স্বামীর সংসারে বেশ সুখেই আছে মেয়েটা। কিন্তু এই মেয়েটা? বিছানায় সোজা হয়ে নীরবে কেঁদে যাওয়া শ্রেয়ার দিকে চেয়ে অতীব মায়া হচ্ছে তার। সে জানে কোনোদিনও সুখী হবে না এই মেয়ে। চৌধুরী বাড়ির মানুষগুলো এত ভালো হয়েও কেমন করে পারলো এমন অবিচার করতে একটি এতিম মেয়েকে? কি সুন্দর মেয়েটা, রূপ যেন ঠিকরে পড়ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন, নতুন বধূ তোমারে ঠকাইছে সকলে, তুমি সুখী হইবা না। শ্রেয়া ভ্রু কুচকে তাকালো। দৃষ্টি প্রশ্নবিদ্ধ ওর। রহিমা এগিয়ে এসে চাপা সরে বললেন, তোমার স্বামী পাগল, গত 1 বছর ধরে পাগল। পাগলের বউ তুমি, নতুন বধূ পাগলের বউ। শ্রেয়ার পুরো দুনিয়া কেঁপে উঠল নিমেষে। বজ্রপাতের ন্যায় শোনালো সবটা। কানে বাজলো ছোট্টবেলায় সেই তিরস্কার, তোমার আব্বা পাগল শ্রেয়সী, তোর আব্বা পাগল। শ্বাসরোধ করে ফেলল কেউ। ঠোঁট দুটো চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল। এত বড় ধোঁকা! কেন নিয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল? ঠিক এমনভাবেই তো মরেছিল ওর মা। স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্তাক্ত দেহটা পেয়েছিল মেঝেতে। বাবা বিদঘুটে হেসে ছুরি দেখিয়ে বলেছিল, দেখ তোর মারে খুন করছি, কি মজা লাগতেছে। আয় আয়, তোর দেহ থাইক্কাও রক্ত বের করবো। শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে। না না, এখানে থাকবে না সে। থাকলে মায়ের মতো মরতে হবে। মাথায় আসলো যেই করে হোক বাঁচতে হবে নিজেকে। রহিমা বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে বিছানা ছাড়ল। পড়ে যেতে নিলে পাশের টেবিলে হাত রেখে ধাতস্থ করে নিল নিজেকে। এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কেন এমন করলো মাদার? কি করে পারলো ওকে এই নরকে ঠেলে দিতে? বিলাসবহুল চৌধুরী বাড়ির প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল একটা বাক্য,
বাক্যটা সবার কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে আরম্ভ করলো। স্বামী পাগল বলে বউ পালিয়েছে। বাড়ি ভর্তি বয়ে আসার মেহেরিমার গলা উঁচিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বিদ্রুপের কণ্ঠে বলল, পাগল হলে তো পালাবেই, পাগলের সাথে আবার সংসার। দুপুরের রৌদ্র যেন মানুষের দেহের চামড়া ঝলসে দিচ্ছে। শ্রেয়া বাসে বসে শহরের যানজট অবলোকন করে চলছে অসহায় দৃষ্টিতে। জীবন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায়। বাসের মানুষগুলোর চমকপ্রদ দৃষ্টি আর তার চোখও এড়াচ্ছে না। বিয়ের সাজে এলোমেলো হয়ে থাকা বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই আশ্চর্যান্বিত। শ্রেয়া বিড়বিড় করে বলল, হৃদয় টানছে অচেনা সেই মানুষটার জন্য, কিন্তু মহান হতে পারবো না আমি। মুক্তি চাই, মুক্তি, সুন্দর জীবন চাই। জানিস শ্রেয়া, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়ে এসেছে, ব্যাচেলর। শুনলাম সেই হ্যান্ডসাম, পেশায় ইউনিভার্সিটির লেকচারার। আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, মেয়েগুলো ফিসফিস করে বলাবলি করছিল। 3টি বছর ধরে প্রিয়র এরকম কথাবার্তা শ্রেয়ার মুখস্থ তটস্থ। অন্যের প্রশংসা করতে করতে এই মেয়ে মুখে ফেনা তুলে ফেলে। শ্রেয়া আলতো হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়িঘরের কাছে এলো। উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দেওয়া, তারপর নাস্তা বানাবে, অতঃপর প্রিয়র সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়বে। ছাদে এসে কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা মোচড়ানো কাপড় হাতে তুলে নেয়। কাপড়ে এখনও বেশ পানি রয়ে গেছে। 2 হাতে চিপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতেই সম্মুখ হতে ভেসে এলো রোষপূর্ণ গম্ভীর ধারালো কণ্ঠস্বর, স্টুপিড। মুহূর্তেই ভয়ে সেটে গেল শ্রেয়া, বিব্রত হলেও বটে। কাপড়টা মুখের সামনে থেকে সরিয়ে পিটপিট করে কপাল কুচকে চাইতেই চোখে বিঁধে এক সুদর্শন পুরুষ। ছেলেটার রক্তিম মুখ নিয়ে তুখোড় তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করে রেখেছে ওর দিকে, দৃষ্টি নির্নিমেষ। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। কেমন লাগলো গল্পটির প্রথম পর্ব আপনাদের? কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।